আমার প্রিয় ছাত্রীরা, আজ আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গের অন্য একটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। এটি আমাদের সকলেরই পরিচিত। এই অঞ্চলটি হলো সমভূমি অঞ্চল। অবস্থান সম্পর্কে যদি জানি তাহলে দেখতে পাই যে উত্তরে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশ থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল এবং পূর্বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত থেকে পশ্চিমে মালভূমি অঞ্চলের পূর্ব প্রান্ত পর্যন্ত পশ্চিমবঙ্গের ভূমি সমতল। এই বিস্তীর্ণ সমতল ভূমির মধ্যে যে সকল আঞ্চলিক বৈচিত্র্য বা পার্থক্য দেখা যাচ্ছে তার ভিত্তিতে এই অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কী কী ভাগ? উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, রাঢ় সমভূমি অঞ্চল এবং বদ্বীপ সমভূমি অঞ্চল। তার মানে আমরা সমভূমিকেও তিনটি ভাগে ভাগ করতে পারছি। উত্তরের সমভূমি অঞ্চল, যেটাকে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল নামে পরিচিত, রাঢ় সমভূমি অঞ্চল এবং বদ্বীপ সমভূমি অঞ্চল। অবস্থান তাহলে আমরা জানি উত্তরের সমভূমি অঞ্চলের। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের অবস্থান যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার সমভূমি নিয়ে উত্তরের সমভূমি অঞ্চল গঠিত। এখানেও ভূনিরূপের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য বা বৈচিত্র্য লক্ষ্য করা যায়, যে কারণে আমরা এই অঞ্চলকে আবার দুটি ভাগে ভাগ করেছি। কি কি? তরাই বা ডুয়ার্স অঞ্চল সমভূমি অঞ্চল এবং দুই হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। তরাই বা ডুয়ার্স সমভূমি অঞ্চল কি বলছে? আলিপুরদুয়ার জেলার দক্ষিণাংশ এবং জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকায় এবং দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এই অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গের তরাই অঞ্চল বা তরাই ভূমি বলতে হিমালয়ের পাদদেশ ভূমিকে বোঝায়। ঠিক আছে, হিমালয় পর্বতের যে নিচের এলাকাটা সেটাকে বোঝাচ্ছে। এই অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু হয়ে গেছে এবং উচ্চতা উত্তর সীমায় প্রায় 200 মিটার এবং দক্ষিণ সীমায় প্রায় 75 মিটার। হিমালয়ের খরস্রোতা নদীগুলি নুড়ি, বালি, কাঁকড় প্রভৃতি বয়ে এনে এই ভূমির সৃষ্টি করেছে। এই জন্য এখানকার মাটি নুড়ি, বালি বা কাঁকড়ে পূর্ণ এবং এই স্থানে স্থানে নুড়ি ও পাথরের স্তূপ ও জলভূমিও দেখা যায়। সুতরাং তরাই অঞ্চলের সমভূমির অন্তর্গত হলেও দক্ষিণের পলিগঠিত সমভূমির মতো একেবারেই সমতল নয়। তার মানে কি? বিভিন্ন খরস্রোতা নদীগুলো যেহেতু পাথর, বড় বড় ছোট ছোট পাথরগুলো এনে এখানে জমা করছে পাদদেশে, তাই এটা সমভূমির অন্তর্গত হলেও আমরা যে দক্ষিণবঙ্গের যে সমভূমিগুলো দেখি বা মালদা, দিনাজপুরে যে ধরনের সমভূমিগুলো দেখি সেগুলো কিন্তু সেই সমভূমির মতো মালদা, দিনাজপুর বা কলকাতা, হুগলি, হাওড়া এই অঞ্চলে যে সমভূমিগুলো আছে তার মতো কিন্তু এই তরাই অঞ্চলের সমভূমি নয়। এই অঞ্চলের সমভূমিটি ছোট ছোট পাথরে পরিপূর্ণ। ঠিক আছে, তরাই অঞ্চল সমভূমির অন্তর্গত হলেও এখানে যেহেতু পলিগঠিত সমভূমির মতো সমতল নয়, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই জন্য এখানে গভীর বনভূমির সৃষ্টি হয়েছে আর ভূমিভাগও স্যাঁতস্যাঁতে থাকে। তাই এই অঞ্চলের নাম তরাই। তরাই একটি ফরাসি কথা, এর অর্থ ভিজে ও স্যাঁতস্যাঁতে ভূমিভাগ। পশ্চিমবঙ্গের এই তরাই অঞ্চল দিয়েই ভুটানে প্রবেশ করা যায়, অর্থাৎ এই এলাকাটি ভুটানের প্রবেশ দুয়ার বলা হয়, যে কারণে একে ডুয়ার্স বলা হয়ে থাকে। এই জন্য তরাই অঞ্চলকে ডুয়ার্স বা দুয়ারও বলা হয়ে থাকে। এই সমভূমি তরাই অঞ্চলের নদ নদীগুলো সম্পর্কে জানি যে এই সমভূমি অঞ্চলে কী কী নদী দেখা যায়? তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক প্রভৃতি তরাই ভূমির উল্লেখযোগ্য নদী। ভূমির ঢাল অনুসারে এগুলি সবই উত্তর থেকে দক্ষিণে বয়ে গেছে। পার্বত্য অঞ্চল থেকে হঠাৎ এই সমভূমিতে নামার জন্য নদীগুলো খাত খুব চওড়া ও মাঝে মাঝে নদী মাঝখানে নুড়ি, বালি প্রভৃতি জমা থাকতে দেখা যায়। বহু জায়গায় নদীগুলি
কি হয়েছে, বেনুনির মতো এঁকে বেঁকেও প্রবাহিত হয়েছে। বর্ষাকালে প্রায় সব নদীতেই বন্যা দেখা যায় এবং মাঝে মাঝে নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হয়ে থাকে। এবার আমরা জেনে নিব কয়েকটি কথা, যেমন দুই নদীর মধ্যবর্তী ভূমিভাগকে আমরা কি বলবো, দোআব। অর্থাৎ দো কথার অর্থ হচ্ছে দুই, আর আব কথার অর্থ হচ্ছে জল। যেমন পাঞ্জাব পঞ্চ মানে পাঁচ, এবং আব কথার অর্থ হচ্ছে জল। সিন্ধু নদীর 5টি উপনদী যেমন শতুদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তার মধ্যবর্তী ভূমিভাগের নামই হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, সেরকম দোয়া। উত্তরবঙ্গের সমভূমি সম্পর্কে জানি যে তরাই অঞ্চলে দক্ষিণ সীমানা থেকে দক্ষিণে গঙ্গা নদী পর্যন্ত বিস্তীর্ণ ভূমি হচ্ছে সমতল। এই অঞ্চলের উচ্চতা উত্তরের সীমায় প্রায় 75 মিটার এবং দক্ষিণাংশে অর্থাৎ মালদাহ জেলার দক্ষিণে প্রায় 30 মিটার। সুতরাং অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে ঢালু। তার মানে অঞ্চলটি কিন্তু অনেকটাই ঢালু হয়ে যাচ্ছে। 75 মিটার ছিল উত্তর সীমানায় এবং দক্ষিণ সীমানা যেটা মালদা সেখানে 30 মিটার হয়ে যাচ্ছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী ভূমি বলে এই অঞ্চলটির অন্যতম নাম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র দোআব অঞ্চল। ভূপ্রকৃতির স্থানীয় বৈচিত্র্য অনুসারে এই অঞ্চলকে 3টি উপবিভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ? তাল অঞ্চল, বরেন্দ্রভূমি এবং দিয়ারা অঞ্চল। ঠিক আছে, তাহলে ভূমির বৈচিত্র্য অনুসারে একে আমরা 3টি ভাগে ভাগ দেখতে পাচ্ছি। তাল অঞ্চল কি? তাল কথার অর্থ হচ্ছে নিম্নভূমি বা হ্রদ। মালদা জেলার মহানন্দা এবং কালিন্দী নদীর মধ্যবর্তী এলাকায় সমগ্র কোচবিহার জেলা, দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার দক্ষিণ ভাগ, উত্তর দিনাজপুর জেলার উত্তর ভাগ এবং জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশের কিছুটা ভূমি তাল ভূমি নামে পরিচিত। এই এলাকার নদ নদীগুলো প্রায় গতিপথ পরিবর্তন করে বলে এখানে অনেক বিল এবং জলাভূমি তৈরি হয়েছে। এছাড়া এই ভূমির উচ্চতা কম বলে এখানে প্রায় বন্যা দেখা যায়। অন্যদিকে যদি বরেন্দ্রভূমি লক্ষ্য করি তাহলে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার দক্ষিণাংশ, দক্ষিণ দিনাজপুর জেলার অধিকাংশ এলাকা এবং মালদহ জেলার পূর্বাংশের কিছু অংশ বন্ধুর এবং উঁচু নিচু এবং মাঝে মাঝে ছোট ছোট টিলাও দেখা যায়। লাল রঙের প্রাচীন পলিমাটি গঠিত হওয়ায় এই অঞ্চলের নাম বরেন্দ্র বা বরেন্দ্রভূমি। অন্যদিকে দিয়ারা হচ্ছে মালদা জেলার দক্ষিণ পশ্চিমে গঙ্গার কাছাকাছি এলাকার নতুন যে পলিগঠিত ভূমি, সেটি খুবই উর্বর এবং ঘনবসতিপূর্ণ। এই এলাকাটির নামই হচ্ছে দিয়ারা। এই অঞ্চলের নদী সম্পর্কে জানি যে ভূমির ঢাল অত্যন্ত কম বলে গঙ্গা, ব্রহ্মপুত্র, দোআব অঞ্চলের নদীগুলি খুব ধীর গতিতে এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে। তিস্তা উত্তরাংশে এবং মহানন্দা দক্ষিণাংশে এখানকার প্রধান 2 নদী। তাহলে এই অঞ্চলের উত্তর দিকে তিস্তা নদী আছে এবং দক্ষিণ দিকে মহানন্দা নদী আছে। এছাড়া উত্তরাংশ দিয়ে কালজানি, রায়ডাক, ধরলি এবং দক্ষিণাংশে যে নদীগুলো আছে দক্ষিণ দিক দিয়ে যেগুলো গিয়েছে সেগুলো হচ্ছে কালিন্দী, পুনর্ভবা, টাঙ্গন, আগর, আত্রাই প্রভৃতি নদ নদী প্রবাহিত হয়েছে। এই অঞ্চলের দক্ষিণ সীমা দিয়ে গঙ্গা নদী বয়ে চলে গেছে। এবার আমরা রাঢ় সমভূমি সম্পর্কে জানব। অবস্থানটা কি? পূর্বে ভাগীরথী ও হুগলি নদী এবং পশ্চিমে মালভূমি অঞ্চল, এই দুয়ের মধ্যবর্তী অংশ কি হয়েছে, বিস্তীর্ণ যে সমভূমি অঞ্চলটি আছে তাই রাঢ় নামে পরিচিত। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলার সমভূমি রাঢ় সমভূমি নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আমরা রাঢ় সমভূমি কোনটাকে বলছি? পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই যে এখানে যে মেদিনীপুর আছে, মেদিনীপুর পূর্ব আর পশ্চিম মেদিনীপুর যে জেলার অংশ, তারপর বাঁকুড়া, বীরভূম, এই এলাকাগুলোতে যে পাথুরে এলাকা ছাড়া যে সকল অঞ্চলগুলো সমভূমির অন্তর্গত সেগুলোকেই আমরা রাঢ় সমভূমি বলছি। ভূপ্রকৃতি কি? সমগ্র রাঢ় অঞ্চল নদীবাহিত পলি দ্বারা গঠিত সমভূমি। এই অঞ্চলের ভূমি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। পশ্চিম সীমানার উচ্চতা প্রায় 75 মিটার এবং পূর্ব সীমানায় উচ্চতা প্রায় 10 মিটার।
এই অঞ্চলের পশ্চিমাংশের ভূমি কিছুটা উঁচু নিচু। অপরদিকে পূর্বাংশে হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলার বহু স্থানে নিম্নভূমি দেখা যায়। নিম্নভূমি বলে পূর্বাংশে প্রায় বন্যা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, সাধারণভাবে ভাগীরথী নদীর পশ্চিম তীরের ভূমিকেই আমরা রাঢ় বলে জানি। অনেকের মতে বাংলা ভাষায় রাঢ় শব্দটির উৎপত্তি সাঁওতালি রাঢ় শব্দ থেকে। রাঢ় শব্দের অর্থ কি? পাথুরে জমি। কেন বলছি বলো তো? যে আমরা তো এর আগে যখন পশ্চিমের মালভূমি অঞ্চল দেখেছিলাম, তখন দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের যে পশ্চিম দিক, সেখানে তো মালভূমি অঞ্চল আছে, এবং মালভূমি অঞ্চলটা ধীরে ধীরে যত পূর্ব দিকে যাচ্ছে ততটাই কিন্তু ভূমির ঢাল কমে যাচ্ছে এবং পাথুরে ভূমিভাগ কমে যাচ্ছে, এবং এগুলো থেকে কী হয়েছে? সমভূমির সৃষ্টি হয়েছে। আর এই রাঢ় অঞ্চলগুলোতে কী হয়েছে? সমভূমি তো আছে কিন্তু পাথুরে সমভূমি, তাই জন্য একে রাঢ় সমভূমি বলা হয়ে থাকে। এখানকার ভূমি পাথুরে না হলেও প্রাকৃতিক পরিবেশে কিছুটা রুক্ষ বলে হয়তো এই অঞ্চলটিকে রাঢ় বলা হয়। তার মানে কি বলছে? যে অঞ্চলটা কিন্তু ধীরে ধীরে যেহেতু ভূমির ঢাল অনুসারে কমে গিয়েছে, এবং এখানে যে মাটিগুলো আছে সেগুলো পলি মাটি গঠিত অঞ্চল, কিন্তু মাটিগুলো কি হয়েছে? ভূমিভাগে পাথর না হলেও পরিবেশটা কিছুটা রুক্ষ। এই যে এইদিকে পশ্চিম দিকে যে মালভূমিটা আছে, এই কারণে ভীষণই রুক্ষ প্রকৃতির, এবং এই অঞ্চলের মাটিটাও ভীষণই রুক্ষ। হ্যাঁ, মানে পাথরের মাটির মতো দেখতে, যে কারণে একে আমরা রাঢ় মালভূমি বলে রাঢ় সমভূমি বলে থাকি। রাঢ় সমভূমি বলে থাকছি আমরা। ঠিক আছে, পাথরের মতো দেখতে এই সমভূমির মাটিটা অনেকটাই শুষ্কতার জন্য, কিন্তু কিছুটা কারণ থাকে এই অঞ্চলের মৃত্তিকা এইরকম হওয়ার। নদ নদী কী হয়েছে? এই রাঢ় অঞ্চলে উল্লেখযোগ্য নদ নদী হলো দামোদর, ময়ূরাক্ষী, অজয়, রূপনারায়ণ, কংসাবতী, হলদী প্রভৃতি। এইসব নদী পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে এসে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষে ভাগীরথী, হুগলি নদীতে মিশেছে। বর্ষার জল পুষ্ট হওয়ায় বর্ষাকাল ছাড়া অন্য সময় এখানকার নদীতে জল খুবই কম থাকে। বুঝতেই পারা যাচ্ছে যে এই যে সকল নদীগুলোর নাম বলা হয়েছে, যেমন দামোদর, অজয়, রূপনারায়ণ, এগুলো কী হয়েছে? এগুলো মালভূমি অঞ্চলের নদী, আর মালভূমি অঞ্চলের নদীতে সাধারণত বর্ষাকালেই জল থাকে, এবং এই অঞ্চলের উপর দিয়েই প্রবাহিত হয়েছে, তাই বর্ষাকালে যখন জল থাকে তখনই নদীগুলো জলে পূর্ণ থাকে, এবং অন্য সময় কী হয়? জলগুলো শুকিয়ে যায়, তখন কিন্তু নদীতে বেশি জল থাকে না। ঠিক আছে, তবে নদী খাত অগভীর বলে কি হচ্ছে? বর্ষাকালে প্রতি বছরই কী হয়? বর্ষা হলে অল্প বর্ষাতেই বন্যার সৃষ্টি হয়, কারণ নদীগুলো কিন্তু অগভীর। গভীর হলে তো জলগুলো নদী গর্ভে থাকতো, কিন্তু অগভীর হওয়ার ফলে জলগুলো কী হয়? নদীর জলগুলো চারিদিকে ছাপিয়ে স্থলভাগের উপর চলে আসে এবং বন্যার সৃষ্টি করে। এবার আমরা বদ্বীপ সমভূমি সম্পর্কে জানব। বদ্বীপ সমভূমি কাকে বলছে? যে এর অবস্থানটা হচ্ছে যে কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার সমভূমি নিয়ে বদ্বীপ সমভূমিটি গঠিত। আমরা এখানে বদ্বীপ সমভূমিটা দেখতে পাচ্ছি, সব থেকে ডিপ সবুজ রঙটি ব্যবহার করা হয়েছে। দেখো, এই অঞ্চলটাকে আমরা বদ্বীপ সমভূমি বলে থাকছি। কি কি অঞ্চল আছে? কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, গঙ্গা এবং তার বিভিন্ন শাখা নদীর পলি সঞ্চয়ের ফলে এই অঞ্চলটির সৃষ্টি হয়েছে। মানে এই অঞ্চলটিতে দেখো বিভিন্ন নদীগুলো আছে, গোটা পশ্চিমবঙ্গেই তো নদী আছে, তার মধ্যে এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গঙ্গার নদী এবং তার শাখা নদীগুলো প্রবেশ করেছে, এবং তার যে পলি সঞ্চয়ের ফলে এই অঞ্চলটির সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের গড় উচ্চতা 15 মিটার। এই অঞ্চলটি 15 মিটার উঁচুর মধ্যে পড়ছে, এবং এই অঞ্চলটি সমগ্র অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু হয়ে গেছে। তার মানে উত্তর দিকটা যত যাবে ততটা উঁচু, এবং দক্ষিণ দিকটা ততটাই নিচু হয়ে ঢালু হয়ে গেছে। তবে বদ্বীপ গঠনের বিভিন্ন পর্যায় অনুসারে এই যে বদ্বীপ অঞ্চলগুলো যে আছে, বদ্বীপ অঞ্চলের গঠনের বিভিন্ন পর্যায় অনুসারে এই অঞ্চলকে 4টি ছোট ছোট ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ? মৃতপ্রায় বা আবদ্ধ বদ্বীপ, পরিণত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ এবং পূর্ব মেদিনীপুর জেলার বালুকাময় উপকূল ভূমি।
ঠিক আছে, এবার আমরা জানব মৃতপ্রায় বা আবদ্ধ বদ্বীপ অঞ্চল কী। মুর্শিদাবাদ জেলার পূর্বাংশ, সমগ্র নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলার উত্তরাংশ মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। পদ্মা এবং ভাগীরথীর অনেক শাখা এই নদী এলাকার উপর দিয়ে বয়ে গেছে, যেমন জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী নদী প্রভৃতি। এইসব নদী আবার নতুন করে পলি ফেলে এখানে ভূমিভাগ গঠন করে না। এখানে বদ্বীপ গঠনের কাজ বহুকাল আগেই বন্ধ হয়ে গেছে। এই জন্য এই অঞ্চলে বহু পরিত্যক্ত বা আবদ্ধ নদী এবং খালবিল দেখতে পাওয়া যায়। মানে এই অঞ্চলগুলোতে আর নদী তার গঠনমূলক কাজ করে না। ঠিক আছে, এছাড়া এই অঞ্চল বাগড়ি নামেও পরিচিত। পরিণত বদ্বীপ কাকে বলছে? মৃতপ্রায় বদ্বীপের দক্ষিণ দিকে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্য এবং উত্তর অংশ, উত্তর 24 পরগনা জেলার মধ্যাংশ এবং সমগ্র কলকাতা পরিণত বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলে সক্রিয়ভাবে বদ্বীপ গঠনের কাজ কিছুকাল আগে শেষ হয়েছে। মানে এই অঞ্চলগুলো কি হয়েছে, বদ্বীপ গঠনের কাজ কয়েক বছর আগে, কয়েক বছর বলতে 10-12 বছর নয়, মানে অনেকটাই, কিন্তু এই ভূমিভাগ গঠনের ক্ষেত্রে সেটা অত্যন্ত নবীন বলে কিছুকাল আগে শেষ হয়েছে বলা হয়েছে। এই জন্য এর নাম পরিণত বদ্বীপ। এখানকার কোনো নদী, যেমন ইছামতি নদী, এখনও সামান্য পরিমাণে পলি ফেলে ভূমিরূপের অল্প স্বল্প পরিবর্তন ঘটিয়ে চলেছে। এই অঞ্চলেও বহু জলাভূমি বা বিল দেখা যায়, যেমন কলকাতার পূর্ব প্রান্তে সল্ট লেক বা লবণহ্রদ এলাকা। সক্রিয় বা নতুন বদ্বীপ কাকে বলছি? পরিণত বদ্বীপের দক্ষিণে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ ভাগ সক্রিয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। তার মানে এই অঞ্চলগুলো হচ্ছে সক্রিয় বদ্বীপ অঞ্চল। ঠিক আছে, এই অঞ্চলগুলোকে আমরা সক্রিয় বদ্বীপ অঞ্চল বলছি। এর আরেক নাম সুন্দরবন অঞ্চল। এখানে বদ্বীপ গঠনের কাজ এখনও সক্রিয়ভাবে চলছে এবং নতুন নতুন বদ্বীপ সৃষ্টি হয়েছে, যেমন সুন্দরবনের কাছে নতুন জেগে ওঠা পূর্বাশা বা নিউ মুর দ্বীপ। ঠিক আছে, অবশ্য বর্তমানে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির জন্য এই অঞ্চলটি জলমগ্ন হয়েছে, যেহেতু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, সমুদ্রের বরফ গলে গিয়ে যে জলের উচ্চতা যে বেড়ে যাচ্ছে, এর ফলে এই অংশটি কী হয়েছে, সমুদ্রের দ্বীপটি জলমগ্ন হয়েছে। এখানে ভূমির উচ্চতা গড়ে 5 মিটার মাত্র, মানে খুবই উচ্চতা কম। নিচু বলে জোয়ারের সময় বঙ্গোপসাগরের লবণ জল নদী নালা দিয়ে এখানে প্রবেশ করে। এই জন্য বেশিরভাগ জায়গায় মাটি কিন্তু লবণাক্ত বা লোনা। সুন্দরবনের যে অসংখ্য দ্বীপ আছে তার মধ্যে সাগর দ্বীপ সবথেকে বড়। এছাড়া আছে কাকদ্বীপ, ডালহৌসি, লথিয়ান প্রভৃতি বড় বড় দ্বীপ। ঠিক আছে, এবার এই অঞ্চলের নদ নদী সম্পর্কে জানি। বদ্বীপ অঞ্চলের পশ্চিম সীমানা দিয়ে গঙ্গা শাখা নদী ভাগীরথী হুগলি প্রবাহিত হয়েছে। ভাগীরথী হুগলি নদীর পূর্বে বদ্বীপ অঞ্চলের উপর দিয়ে অন্যান্য যেসব নদী প্রবাহিত হয়েছে তাদের মধ্যে ভৈরব, মাথাভাঙা, ইছামতি, জলঙ্গি, সরস্বতী, চূর্ণী প্রভৃতি উল্লেখযোগ্য। এই সব নদ নদী ভূমির ঢাল অনুসারে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আছে, তার মানে কি ভূমির ঢালটা দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে সব নদীগুলো প্রবাহিত হবে। ঠিক তো? ভৈরব, জলঙ্গি ও মাথাভাঙা পদ্মা থেকে শাখা হিসাবে বেরিয়েছে। এর মধ্যে মাথাভাঙা ও জলঙ্গি ভাগীরথী নদীতে পড়েছে। জলঙ্গি যেখানে ভাগীরথীতে পড়েছে, অর্থাৎ নবদ্বীপ মায়াপুরের কাছে, ওখান থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত ভাগীরথীকে হুগলি নদী বলছে। ঠিক আছে, তাহলে আমরা কাকে হুগলি নদী বলছি? যে জলঙ্গি যেখানে ভাগীরথীতে পড়েছে, অর্থাৎ নবদ্বীপ ও মায়াপুরের কাছে, ওখান থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত ভাগীরথীকে আমরা হুগলি বলে জানছি। এবং মাথাভাঙার দক্ষিণ ভাগের নাম হচ্ছে চূর্ণী। ওই মাথাভাঙা থেকে ইছামতি নদী বেরিয়ে গঙ্গায়
পড়েছে। সরস্বতী নদী এক সময় ছিল ভাগীরথীরই প্রধান গতিপথ। বর্তমানে সরস্বতী প্রায় মজে যাওয়া নদী। সুন্দরবন অঞ্চলে অসংখ্য নদ নদী গাছপালা মতো ছড়িয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছি যে এই অঞ্চলগুলোতে নদীগুলো পুরো জালের মতো ছড়িয়ে পড়েছে। ঠিক তো? তোমরা ভালো করে ছবিটা লক্ষ্য করো, একদম জালের মতো ছড়িয়ে গেছে। এর মধ্যে মাতলা, গোসাবা, বিদ্যাধরী, পিয়ালি, রায়মঙ্গল, কালিন্দী, ঝিল্লি, বড়তলা প্রভৃতি উল্লেখযোগ্য। এইসব নদী জোয়ারের জলে পুষ্ট এবং এদের মোহনা কিন্তু অত্যন্ত চওড়া। ঠিক আছে? চওড়া নদীর মোহনার নাম খাড়ি। এই যে মোহনাগুলো যে চওড়া হয়ে যাচ্ছে, এই যে এই এলাকাগুলোতে যে নদীর মোহনাগুলো আছে, এগুলো অনেকটাই চওড়া এবং এই চওড়া এলাকাগুলোকে আমরা খাড়ি বলে থাকছি। এত বেশি খাড়ি থাকার জন্য সুন্দরবনের খুব ভেতরের নদীগুলিতেও বঙ্গোপসাগরের লোনা জল প্রবেশ করে। যখন জোয়ার হয় তখন এগুলো দিয়ে ভেতরে ঢুকে যায় বঙ্গোপসাগরের লবণাক্ত জল এবং ভেতরের স্বাদু জলকেও লবণাক্ত করে তোলে। ঠিক আছে? পূর্ব মেদিনীপুর জেলার বালুকাময় উপকূল অঞ্চল। আমরা এবার পূর্ব মেদিনীপুর জেলা, এই যে মেদিনীপুর আমরা দেখতে পাচ্ছি, এই যে পূর্বভাগ অঞ্চলে বালুকাময় অঞ্চল আছে। পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের উপকূল ভূমি সমতল হলেও বালিতে পরিপূর্ণ। এই অঞ্চলটা কি হচ্ছে, এই অঞ্চলটা সমভূমি হলেও এই অঞ্চলটাতে বালিতে পরিপূর্ণ আছে। ঠিক আছে? এই সব বালি দীর্ঘকাল ধরে দক্ষিণের সমুদ্রের উপর দিয়ে বয়ে আসা বাতাসের সঙ্গে একটু একটু করে এসে জমা হয়েছে। অনেক জায়গায় বালি জমা হতে হতে উঁচু ঢিবির মতো বালিয়াড়িও সৃষ্টি করেছে। দীঘা বালিয়াড়ির সামনে আছে দীঘা সমুদ্র সৈকত। বালুকাময় এই উপকূল অঞ্চল উত্তর থেকে দক্ষিণে ঢালু। নদ নদী কী আছে? পূর্ব মেদিনীপুর জেলার বালুকাময় উপকূল অঞ্চলের উপর দিয়ে কয়েকটি ছোট ছোট নদী প্রবাহিত হয়েছে। ভূমির ঢাল অনুসারে এই সকল নদী দক্ষিণে বঙ্গোপসাগরে পড়েছে, যেমন রসুলপুর, পিছাবনি প্রভৃতি নদী। তবে নদীগুলি ছোট হলেও সমুদ্রে মিশেছে বলে জোয়ার ভাটা খেলে। এর মধ্যে রসুলপুর এই অঞ্চলের প্রধান নদী। তাহলে আমরা পশ্চিমবঙ্গের ভূমিরূপ আজকে শেষ করলাম। ঠিক আছে? এরপরে আমরা পশ্চিমবঙ্গের জলসম্পদ নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। ঠিক আছে? তোমরা ভালো থাকবে, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করবে। স্কুল খুললে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।